হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত ব্লগে শেয়ার করেছিলাম ভিয়েনাতে প্রথম রোজার দিন থেকে শুরু হয়েছে স্নো পড়া। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রাতভর বরফ পড়তে পড়তে চারপাশটা একদম পুরা সাদা ধপধপে হয়ে গেছে। প্রতিদিন সকালের মতো আমরা বের হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, আর তখনও কিন্তু স্নো পড়ছিল আর টেম্পারেচার মাইনাসের দিকে চলে গেছে। অনেক অনেক ঠান্ডা, গরম জ্যাকেট পরার পরেও মনে হচ্ছে অনেক অনেক ঠান্ডা লাগছে। অস্ট্রিয়ার ঠান্ডা অনেক সিরিয়াস ঠান্ডা, তারপর যদি হয় এরকম স্নো স্টর্ম তাহলে তো আর কোনো কথাই নাই। এই যে এই রাস্তাটা দিয়ে প্রত্যেক দিন আমরা স্কুলে যাই, কিন্তু আজকে মনে হচ্ছে অন্য আরেকটা রাস্তায় চলে আসছি। আসলে কিন্তু সেই একই রাস্তা, সেই পুরনো রাস্তা। বরফ পড়াতে এমন অবস্থা হয়েছে রোডের, মনে হচ্ছে নতুন আরেকটা রাস্তায় চলে আসছি। আর আমার ছেলের স্কুলে কিন্তু আজকে সাংঘাতিক লেট হয়ে যাচ্ছে। স্কুলে যাওয়ার তার আজকে কোনো মুডই নাই। সারা রাস্তা বরফ নিয়ে খেলছে, নাচছে, চাচ্ছে, আর এই যে কি সাংঘাতিক অবস্থা করেছে। Go, go, go. Mm-hmm. ক্যাফেটেরিয়ার এই টেবিলটা দেখে মনে হচ্ছে কেউ একজন বিশাল সাইজের একটা সাদা ভ্যানিলা কেক নিয়ে এসে রেখে দিয়েছে, কিন্তু এগুলো তো আসলে বরফ জমতে জমতে এরকম একটা স্তর পড়ে গেছে। সত্যি বলতে বরফ দেখতে যেমন সুন্দর লাগে, বাস্তবে কিন্তু বরফের দিনগুলো অনেক কঠিন যায়। এই যেমন অনেক বেশি ঠান্ডা পড়ে, ভালো জামা কাপড় না পরে বের হলে একদম পুরো সর্বনাশ। আবার যদি পায়ে ভালো বুট বা কেটস না থাকে বরফে পড়ার মতো, তাহলে কিন্তু রাস্তা দিয়ে হাঁটতেও অনেক সমস্যা হয়। আবার পিছলা খেয়ে ধপাস করে পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। সবাই নিজের শপের সামনের জায়গাগুলোকে ক্লিন করছিল শাবল দিয়ে। এই যে আমার বাসার সামনে যে আপো থেকে আছে, আপো থেকে মানে জার্মান ভাষায় ফার্মেসি। তো ফার্মেসির মহিলাটা বের হয়ে শাবল দিয়ে বরফ ক্লিন করছে। এটাই হচ্ছে বরফ পড়ার বাস্তব চিত্র। ভিডিওতে এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এই প্লেসটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের ব্যাকডোর। ঘরে যত ময়লা যা কিছু আছে সব কিছু আমরা এই ব্যাকডোরে ডাস্টবিনে গিয়ে ফেলে আসি। আর নিচে যে ব্যাকডোরে ভদ্রলোক কাজ করছেন, উনি কিন্তু আমাদের প্রতিবেশী। উনি ব্যাকডোরে স্নোগুলোকে এখন পরিষ্কার করছেন, আবার উনি মাঝে মাঝে অ্যাপার্টমেন্টের সিঁড়ি পরিষ্কার করেন। এদেশে একটা জিনিস খুব লক্ষ্য করি, কাজের ক্ষেত্রে এখানে শ্রেণী বৈষম্য বলে কিছু নাই। আমাদের দেশ হলে এটা আমরা কখনোই চিন্তাই করতে পারতাম না, কিন্তু এখানে দোকানের মালিকও রাস্তা পরিষ্কার করে, আবার রাস্তার পরিষ্কার কর্মীও রাস্তা পরিষ্কার করে। কেউ লজ্জা পায় না, বরং তারা মনে করে এটা তাদের দায়িত্ব। আর এদেশে কাজের ক্ষেত্রে সম্মানের জায়গাটা আলাদা করে মাপা হয় না। ধনী বা গরিবের যে ক্লাসিফিকেশন, সেটা এদেশে নাই। সবার লিভিং স্ট্যান্ডার্ড বা সবার লাইফস্টাইলের মান একই রকম, আর যে কোনো সুযোগ সুবিধাও সবাই একই রকমেরই পেয়ে থাকে। আমার গত ব্লগটাতে আমি বলেছিলাম যে এই জারটা আমি খেজুর রাখার জন্য কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন ডিসিশনটা চেঞ্জ করলাম। এটাতে আপাতত খেজুর না রেখে বাসায় মিক্স বাদামের যে প্যাকেটগুলো আছে, সেই মিক্স বাদামগুলো এই জারের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আজকে ইফতারের দ্বিতীয় দিন, আর ঠিক করলাম ট্র্যাডিশনাল কিছু না বানিয়ে একটু ডিফারেন্ট কিছু করি। তো চিকেনগুলোকে আমি এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আজকে প্ল্যান যে একটু সিজলিং চিকেন করে নিব আর একটু ফ্রাইড রাইস। তো চিকেনগুলোকে এবার হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিব। এদেশের কর্নফ্লাওয়ারগুলো একটু দানা দানা টাইপের। প্রথমে আমি মনে করেছি যে আমি হয়তোবা ভুল প্যাকেট নিয়ে আসলাম। এরপরে স্টোরে গিয়ে আমি আবারও অন্য এক প্যাকেট কর্নফ্লাওয়ার নিয়ে আসি, ওইটাও দেখি সেম টাইপের, একটু দানা দানা টাইপের। তো যাই হোক, কাজ কিন্তু ঠিকই চলে। এই কর্নফ্লাওয়ারগুলো দিয়ে এবার আমি চিকেনটাকে মেখে নিব, আর সঙ্গে একটু হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, গার্লিক পাউডার। চিকেন ম্যারিনেশনের সময় আমি একটু গার্লিক পাউডার ইউজ করি, তাহলে চিকেনের ফ্লেভারটা ভালো আসে।
তো সিজলিংয়ের জন্য এখন একটা সস রেডি করে নিচ্ছি। তো তামারিন্ড এই স্পাইসি সসটা অনেক টেস্টি। আমি এটা এখানে একটা এশিয়ান শপ থেকে নিয়েছিলাম। তো যে কোনো চাইনিজ রান্না করতে গেলে, চাইনিজ খাবার রান্না করতে গেলে আমি এই সসটা ইউজ করি। তারপরে এখানে আমি একটু সুইট চিলি সসটা দিয়ে দিচ্ছি। এটাও আমার একটা এশিয়ান শপ থেকে নেওয়া। এই সসটাও ভীষণ ভীষণ মজার। তো সিজলিং চিকেনের মজা কিন্তু এই সসের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে বেশি করে গার্লিক দিলে মজা হয়। তো আমি এখানে গার্লিকের কুচিও দিয়ে দিয়েছি বেশি করে। তো সসটা রেডি করার পরে তারপরে আমি ভেজে রাখা চিকেনও দিয়ে দিলাম। আর ওই যে আগের দিন ব্লগে দেখিয়েছিলাম আমি সাসলিকের জন্য যে ক্যাপসিকামগুলো নিয়ে এসেছি, সেগুলো তো ছিলই ঘরে। তো সেই ক্যাপসিকামের সাথে একটু অনিয়ন্স মিক্স করে দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকামগুলো কিন্তু একদম লাস্ট মোমেন্টে দিতে হবে। খুব বেশি আগে দিলে বয়েল হয়ে যাবে বেশি। আর ওভারকুকড ক্যাপসিকাম খেতে একদম মজা লাগে না। ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে বেশি ভালো লাগে খেতে। তারপর লাস্টলি একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। ব্যাস, তারপরে অল্প একটু কর্নফ্লাওয়ার। খুব বেশি কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা একটু থিক হয়ে যায়, সেটা আমার কাছে একদম ভালো লাগে না। ব্যাস, আমার চিকেন সিজলিংটা রেডি। আর গ্রেভির যে কনসিস্টেন্সিটা আমি চাচ্ছিলাম ঠিক সেরকমই হয়েছে, একদম পারফেক্ট, না ঘন না পাতলা। এবার এতে একটু ফ্রাইড রাইস রেডি করে নিচ্ছি। ফ্রাইড রাইসটা আগে থেকেই কুক করে রেখেছিলাম। তো এবার জাস্ট একটু ফ্রাই করে নিব। তো ডিম দিয়ে দিয়েছি, একটু ভেজিটেবল আর একটু পেঁয়াজ। ফ্রাইড রাইসটা আমার কাছে একটু হোয়াইট হোয়াইট ভালো লাগে, সাদা সাদা থাকলেই ভালো লাগে। তাই আমি ফ্রাইড রাইসে কোনো প্রকার কেচাপ বা সস ইউজ করি না, জাস্ট একটু গোলমরিচের গুঁড়া আর সল্ট, ব্যাস। আজকে একটু প্ল্যান করেছিলাম ফ্রুটস চাট করব, কিন্তু ফ্রিজ খুলে দেখি ইয়োগার্ট নাই। তো এখন আবার ইয়োগার্ট আনতে যেতে হবে বাইরে, ইচ্ছাও করছে না, বাইরে প্রচুর ঠান্ডা। আমার ছেলেকে বললেও সে নিয়ে আসতে পারে, কিন্তু ঠান্ডার জন্য আর বাইরে পাঠালাম না। তাই ভাবলাম যে ফ্রুটস দিয়ে নর্মাল কিছু বানিয়ে ফেলি। প্রতিদিন আমি ফুটবল আছো। হোয়াইট প্লেটটা বের করতে পারো উপর থেকে, তুমি একটু কাজ করে হেল্প করো আমাকে। সময় নেই বেশি, একটু টাইম হয়ে যাচ্ছে। দেখো সময় নেই মাম্মা। লাস্টের বছর রমজান মাসটা ছিল আমার জন্য খুবই ভয়ঙ্কর এবং প্যাথেটিক। একে তো নতুন দেশ, তারপরে আবার এরকম ঠান্ডার অভিজ্ঞতা নতুন নতুন, তার উপর ক্লাসের চাপ। ক্লাস শেষ করে যখন আসতাম সন্ধ্যা হয়ে যেত, ইফতারের টাইম শেষ হয়ে যেত, আর ঘরে ঢুকে এত ক্লান্ত লাগতো সরাসরি ভাত খেয়ে ফেলতাম। কিন্তু এবার ঠিক করেছি ক্লাস যেহেতু নেই,
হাতে অনেক সময় আছে, সুন্দর করে মা ছেলের জন্য ইফতার রেডি করব। বাংলাদেশে যখন ছিলাম ইফতারের সময়গুলোতে অনেক আইটেমস বানাতাম আর সবাইকে নিয়ে একসাথে ইফতার করতাম। আর এখানে কেবল তো শুধু আমরা মা আর ছেলে। তবে কি যদি সাহস করে স্টেপটা না নিতাম, দেশের বাইরে না আসতাম, নিজের মধ্যেকার যে কনফিডেন্স, যে অ্যাবিলিটি, সেটা কখনোই টের পেতাম না। ইমপ্রুভমেন্টগুলো তখনই আসে যখন আমরা নিজেদের বাউন্ডারিজ থেকে বের হতে পারি। Cheers. Bismillahirrahmanirrahim. No, that's not. অফকোর্স, দেখো। বিসমিল্লাহ। আজকে ইফতার টেবিল থেকেই আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ব্লগ যারা দেখতে আসেন তারা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আমার মনে হয় না তাতে আপনাদের খুব বেশি অসুবিধা হবে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার এবং আল্লাহ হাফেজ।